নেপালের চীনের সঙ্গে সম্পর্ক অতিশয় ঘনিষ্ঠ। এই যিনি প্রধানমন্ত্রী পদচ্যুত হলেন, ক্ষমতা থেকে অপসারিত হয়ে হেলিকপ্টারে করে চলে গেলেন, ওলি, ইনার যে সরকার কাঠামো, সরকার ব্যবস্থা চীনের সঙ্গে অতি, শব্দটা ব্যবহার করছি, অ্যালাইন। তখন অনেকেই বিশ্লেষণে বলছে যে নেপালে চীনের এরকম অত্যধিক প্রভাব ভারতের পক্ষে হজম করা সম্ভব না। কেননা ভারতের সাথে যে কয়টা দেশের ল্যান্ড কানেক্টেড সম্পর্ক, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, এর মধ্যে পাকিস্তানের সঙ্গে হস্টাইল সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে এখনকার সম্পর্কের বিগত 1 বছর সম্পর্কটা মধুর নয়, মায়ানমারের সঙ্গে একটা স্থিতি অবস্থা আছে, ভুটানের সঙ্গে ঠিক আছে। তো এখানে নেপাল গুরুত্বপূর্ণ এজন্যই যে অন্যদিকে হস্টাইল যে রিলেশনস ভারতের সঙ্গে চীন, মানে চীনের ল্যান্ড বর্ডার ভারতের সঙ্গে কানেক্টেড, নেপালের সঙ্গে কানেক্টেড। এখন যদি অতিরিক্ত প্রভাব বিস্তার চীনের থাকে নেপালে, তাহলে ভারতের জন্য নানাবিধ বিপদ হতে পারে বলে অনেকে বিশ্লেষণে ভাবেন। আমি সফটওয়্যার ম্যানারই বলছি। আবার কেউ বলার চেষ্টা করছে যে না, ঘটনাটা অন্যখানে, এটা ভারত উস্কে দেয়নি, এটা আমেরিকার খেলা। এখন খেলা কার আমরা আসলে বিশ্লেষণ করে খুঁজে উত্তর পেতে দীর্ঘ সময়ের ব্যাপার, অনেক সময় এটার তল খুঁজে পাওয়া যায় না। তবে একটা জিনিস আমার মনে হয়, এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকা লেড, যেটাকে কোয়াড বলা হয়, সামরিক যে অ্যালাইনমেন্ট, যেটার সদস্য ভারতও আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, বাংলাদেশকে হতে আমন্ত্রণ করা হয়েছে। এই কোয়াডের যে কাঠামোটা, এটা আসলে চীনের নেতৃত্বে যে বিআরআই, বেল্ট রোড ইনিশিয়েটিভ, এইটার একটা কাউন্টার স্ট্রাকচার বিবেচনা করা হয়। কেন মনে করা হয় যে বিআরআই হচ্ছে চীনের একটি বিকল্প অর্থনৈতিক অ্যারেঞ্জমেন্ট, গ্লোবাল, মানে একটা নিউ গ্লোবাল ইকোনমি হেজিমনি ডেভেলপ করতে চায় চীন। তো আলটিমেটলি সেইটা যারা ইকোনমিক সুপার পাওয়ার এবং মিলিটারি সুপার পাওয়ার, তাদের পক্ষে হজম করা সম্ভব না। কিন্তু এর মধ্যে আমেরিকা এখন 1 নম্বরে আছে সামরিক শক্তিতে এবং অর্থনৈতিক শক্তিতে। প্রজেকশন বলছে 2041-এ, অর্থনীতির বিশ্লেষণ বলছে যে চীন 1 নম্বর অর্থনৈতিক শক্তি হয়ে যাবে, ভারত 2 নম্বর অর্থনৈতিক শক্তি, আমেরিকা পিছলে 3 নম্বরে চলে যাবে। এখন ক্লাসের ফার্স্ট বয় সহজে কিন্তু থার্ড বয় হইতে চায় না। তো তাহলে কিছু নিয়ম কানুন, কিছু প্রক্রিয়া এমন, যেটা ফলে হয়তো তার যে অবস্থান সেটা টিকিয়ে রাখা যাবে। অ্যাটলিস্ট এইভাবে হতে পারে যে যারা এগিয়ে যাচ্ছে তাদের এই অগ্রযাত্রা ব্যাহত করা। তো সেই সূত্রে আমার কাছে মনে হয় যে দেখেন, ওয়ার থিয়েটারগুলো অতীতে এখন পর্যন্ত মোস্টলি ইউরোপে, আমার কাছে মনে হয় যে এই ইন্দো প্যাসিফিক রিজিয়নটা ক্রমান্বয়ে ওই রকম পরিস্থিতির মধ্যে এগোচ্ছে। এই যে এগুলো হচ্ছে না, এই যে বিভিন্ন দেশে যা ঘটছে, শ্রীলঙ্কায়, বাংলাদেশে ঘটেছে, নেপালে এখনো অনগোয়িং, ওদিকে ইন্দোনেশিয়াতে আনরেস্ট গুলো, মালয়েশিয়া এক ধরনের, মালদ্বীপসে এক ধরনের আনরেস্ট হয়েছে। তো এগুলো না প্রিলিউড টাইপ, ছোট ছোট ভূমিকম্প, সবটা মিলিয়ে আগামী দিনে এই যে ভূমিকার পরে এক ধরনের একটা ওয়ার থিয়েটার ডেভেলপ করে কিনা, আমার শঙ্কাটা ওই জায়গাটাতে। ফলে এই যে বৃহত্তর একটা ডায়ামিটার ইন্টারন্যাশনাল রিলেশনসের কনটেক্সটে, মিলিটারি সিকিউরিটির কনটেক্সটে, সেইটার একটা ছোট ধরনের খেলা, এই একটা গুটির খেলা হয়তো নেপালও বটে। আমি হয়তো জি, মানে আপনার কথা অনুযায়ী বুঝলাম যেটি, যে যা আমরা দেখছি কিংবা যা হচ্ছে, এটি হচ্ছে জাস্ট টপ অফ দ্য আইসবার্গ, রাইট? হ্যাঁ, যেটা বলি আমরা না, বরফের ওই আইসবার্গে কি হয়, মানে
1% বেরিয়ে থাকে আর 10% নাকি ডুবে থাকে, দেখা যায় না। তো সত্যি বলতে আন্তর্জাতিক এই খেলাগুলোতে এরকম, এখানে একটা না বললে কথা নয়, এই 3-4 দিন আগের থেকে আরেকটা গান শুরু হয়েছে। অস্ট্রিয়ার এক ওস্তাদ বলেছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। এই কথার কয়েকদিন পরে নেপালে এই ঘটনা। এখন আমরা ঠিক জানি না যে এই ধরনের, ভারত তো বিশাল ভূখণ্ড, অসংখ্য স্টেট না, 50+, তো সেইখানটায় কোথাও কোনো এরকম ভলকানিক ইরাপশনের আয়োজন হচ্ছে কিনা, ওইখানে কোনো ভূত বাসা বেঁধেছে কিনা আমরা জানি না। এই নিয়ে কিন্তু আমার মনে হয় যে ভারতের সতর্ক হওয়াটা যথেষ্ট দরকার। কোন জায়গায় যে কোথাও যদি ছোট একটু স্ফুলিঙ্গ মনে হয়, অসন্তোষ মনে হয়, তাহলে সর্বদলীয় মিটিং ডেকে আলোচনা করেন, ওই যেখানে অসন্তোষ তাদের সঙ্গে ধ্যান দরবার করে ওটা ওখানে শুরুতেই মিটিয়ে দেওয়া দরকার। যেটা কিনা নেপাল করেনি, যেটা কিনা বাংলাদেশ করেনি, যেটা শ্রীলঙ্কা করেনি, এবং আমি ইন্দোনেশিয়ার গল্পটা পুরোটা জানি না, কিন্তু ধারণা করছি ওখানেও তাই হবে। তো আমি এই সতর্কতাটা এখানে শেয়ার করছি। আমাদের কথা আমরা যতই বলি, বড় বড় দেশগুলো তার আমাদের কথা শুনবে না, কিন্তু আমাদের কথা বলি তৃপ্তি। তো ভারতের জন্য সতর্ক থাকা উচিত। আমি আবার ওটা মনে করি না, আপনি যে বললেন না আমাদের কথা বড় মানে বড় বড় দেশগুলো তো আর শুনবে, হয়তো তারা শুনবে না, কিন্তু মানুষের ভিতরে যেই জ্ঞান, এই যে তথ্যগুলো মানুষকে জানানো, এটিতে একটা বড় দায়িত্ব, এবং দিন শেষে যদি কেউ রক্ষা করতে পারে এই জনগণই পারবে। সঞ্জয় দেব, যেটা বুঝলাম আমি মুস্তফা আহমেদ মুর্শিদ ভাইয়ের কথা শুনে, সেটি হচ্ছে আসলে যা কিছুই ঘটছে সেটির মূল টার্গেট ভারত, ইন্ডিয়া। এবং আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখি তাহলে দেখব ওই 5ই আগস্ট আগে থেকেই তারা বিভিন্ন যেই গ্রাফিটি করেছিল, সেখানে যে ম্যাপ এঁকেছিল, তারা সেই পুরনো বাংলার ম্যাপে চলে গিয়েছিল, মনে আছে আপনার নিশ্চয়ই। এবং ভারতের 7 সিস্টার ভাঙবে এরকম হুঁশিয়ারি দিয়েছিল। অনেকগুলো ঘটনা কিন্তু তখন ঘটেছিল, এবং এখনো কিন্তু দুদিন পর পর ভারত বিরোধী রাজনীতিটাই খুব তৎপরতা দেখি। তো আপনার কাছেও কি মনে হয় কি না যে ওই একই লক্ষ্যে ভারতকে টার্গেট করে প্রতিবেশী দেশগুলোকে অশান্ত করলে ওর ইম্প্যাক্ট একটা ভারতের উপর পড়বে, ওইটাই উদ্দেশ্য কিনা, নাকি এর বাইরে আরো কিছু থাকতে পারে? ধন্যবাদ। আমি তো মুর্শিদ ভাইয়ের কথা শুনলাম, উনি তো আসলে একটা বড় পার্সপেক্টিভ থেকে কথা বলেছেন, এবং এটা তো মানে আমরা ক্রিয়েটার জায়গা থেকে এটাই ঠিক, মানে এভাবেই আসলে হওয়ার কথা আর কি। এখন আমার জায়গাটা হচ্ছে যে আমরা আলোচনার জায়গাটা আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা আসলে ভারত নিয়ে আলোচনা করব, নাকি আমাদের জায়গা থেকে আমরা যেই মানে ধরেন অনেক কিছুই হলো, ধরেন ভারত ভাঙলো বা নেপাল খন্ড বিখণ্ড হলো, ওদিকে আরাকান স্টেট নিয়ে একটা ঝামেলা হলো, সেগুলো সব হলো, কিন্তু আমার জায়গাটা হচ্ছে যে আমি কি পেলাম, মানে আমি একজন বাংলাদেশের এখনকার এক্সিস্টিং বাংলাদেশ, আমি যদি সেই ভাঙনের পরবর্তী সময়ের কথা নাও ভাবি আর কি, এখনকার যে বাংলাদেশ, সেই জায়গা থেকে আমাদের লাভটা কি হচ্ছে, বা আমরা আসলে এইটার পার্ট কিভাবে হচ্ছে, এখানে আমি কোন সিদ্ধান্ত নিয়ে ওইটার পার্ট হচ্ছি, নাকি হচ্ছে যে আসলে আমরা অন্যের পুতুল হয়ে এই খেলাটায় অংশ নিচ্ছি আর কি। আমার কাছে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। এবং যে আলোচনাটা আপনি শুরু করেছেন নেপাল নিয়ে, আসলে তো নেপাল নিয়ে আমরা এত বেশি আলোচনা বা এত বেশি গুরুত্বটা এই কারণে এখন দিচ্ছি, আমাদের একটি 5 আগস্ট ঘটেছে, একই ধরনের ঘটনা ঘটেছে। এখন মুর্শিদ ভাই যেটা বললেন, একইভাবে আমি অন্য একটা পার্সপেক্টিভ আবার দেখতে চাই, যে আপনি দেখেন যে যদি হয় আলটিমেট টার্গেট এইভাবে বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করে তারপর একটি গ্রেটার একটা ব্যবস্থাপনা তৈরি করা, আমি কিন্তু আবার দেখতে পাচ্ছি সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু আসলে ফেল করছে। মানে যে মুর্শিদ ভাইয়ের কথায় যে ছোট ছোট অগ্নুৎপাতের ঘটনাগুলো আমরা যেগুলো দেখলাম এর আগে, এটা যদি আপনি ধরেন শ্রীলঙ্কার কথা ধরেন, যদি আপনি মালদ্বীপে যদিও ওইভাবে হয়নি আর কি, কিন্তু মালদ্বীপে
সরকার বদলের যে প্রক্রিয়াটা যেটা হয়েছে আর কি, সরকার বদল হয়েছে, বাংলাদেশের ঘটনাটা এখনো চলমান। আপনি নেপালের কথা যদি ধরেন, মানে আমি বলবো যে হচ্ছে যে এই বিষয়গুলো ঘটছে, কিন্তু এই বিষয়গুলোকে আবার সাস্টেইন করানো যাচ্ছে না আর কি। মানে আপনি যদি শ্রীলঙ্কার পরিস্থিতির কথা বিবেচনা করেন, শ্রীলঙ্কায় আসলে যেই লক্ষ্য নিয়ে যিনি ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে আবার ক্ষমতাচ্যুত হয়েছেন বা হচ্ছে তিনি গ্রেপ্তার হয়েছেন আর কি। ফলে জিনিসটাকে আসলে যে পক্ষই হচ্ছে এই এটা যদি একটা বড় গেম হয়, সেই গেমে যদি হচ্ছে যে একটা পক্ষ অংশীদার হয়, মানে সে যদি খেলোয়াড় হয়, আমরা যদি আসলে খেলোয়াড়ের বলটা হই আর কি, সেই বল আসলে খেলোয়াড় যেইভাবে চাচ্ছেন সেইভাবেই গোল পোস্টের মধ্যে ঢুকে যাচ্ছে, বিষয়টা সেরকমও না আর কি। অনেক ক্ষেত্রেই ঘটনাগুলো অন্যরকম ঘটছে। ইভেন মানে আমরা যে আজকে নেপালের কথা আলোচনা করছি, আমি কিন্তু নেপালের ঘটনাটাকে একটু অন্যভাবেও দেখতে চাই। আমরা জানি না মানে এই মুভমেন্টে নেপালের সিংহ দরবার, যেটা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী স্থাপনা, সেটা ধ্বংস হয়ে গেছে এবং যেখানে বলা হচ্ছে অনেক রেয়ার। এবং ইভেন আমি এটাও দেখলাম, আমাকে চেক করতে হবে যে ঘটনাটা সত্যি কিনা, যে ওখানে আমাদের চর্যাপদের যে কপিটা সেটা ওখানে ছিল আর কি, অরিজিনাল যে চর্যাপদ সেটা কপিটা ওখানে ছিল বলে আমি দেখতে পেলাম। আমাকে দেখতে হবে যে আসলে থাকতে পারে, কারণ নেপালের রাজ দরবারে ওটা পাওয়া গিয়েছিল আর কি, বা নিয়ে যাওয়া হয়েছিল আর কি, তো সেটা ওখানে থাকতে পারে। এগুলো হচ্ছে একটা বড় ক্ষতি। কিন্তু আমি একই সঙ্গে আবার দেখছি এই ঘটনাটা যেটা এবার ঘটলো, সেই ঘটনাটাকে আমি কিন্তু 5 আগস্টের ঘটনার সঙ্গে মেলাচ্ছি না আর কি। মানে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে যেটা বুঝিয়েছেন আপনি, বা হচ্ছে যে শ্রীলঙ্কায় যেটা ঘটেছে সেইটার সঙ্গে আসলে নেপালের ঘটনাটাকে মেলানো যাবে কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজ। নাকি আমি ধরবো যেই ঘটনাটা নেপালে আসলে 2008 সাল বা 6 সালে মানে রাজাকে উৎখাতের যে প্রক্রিয়া শুরু হলো এবং রাজতন্ত্র অপসারণ যেটা 2008 সালে ঘটানো হলো, সেই ঘটনাটা আসলে বাউন্স ব্যাক করে এলো কিনা। খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে এইবারের নেপালের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু সব ঘটনা 5 আগস্ট বা শ্রীলঙ্কার ঘটনার চেয়ে একদম আলাদা। এবারের ঘটনার পর কিন্তু নেপালের এক্সিস্টিং প্রধানমন্ত্রী যে কেপি শর্মা, ওলি শর্মা আর কি, ওনার উপর শুধু আঘাতটা কিন্তু আসে নাই। এবারের যে ঘটনাটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ওলির আগে যারা 2008 সাল পরবর্তী সময়ে বিভিন্ন সরকারের নেতৃত্ব দিয়েছেন বা সরকারের মন্ত্রী হয়েছেন, তাদের সবার বাসাবাড়ি আক্রান্ত হয়েছে। ফলে এই জেনজিদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা আসলে এক্সিস্টিং ব্যবস্থাকে উৎখাতই শুধু কিনা, নাকি হচ্ছে যে আসলে রাজতন্ত্রের প্রত্যাবর্তনের একটা, বা রাজার প্রত্যাবর্তন, যেই রাজা আবার ফিরে এসেছেন গত 3-4 দিন আগে কাঠমান্ডুতে, যিনি কাঠমান্ডু থেকে কয়েক কিলোমিটার দূরে নির্বাসিত হয়েছিলেন, আর একটা প্রাসাদে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু বিপুল জনসমর্থন নিয়ে এই সময় আবার রিটার্ন করেছেন। এবং সেই রাজতন্ত্র ফিরবে কিনা সেটা একটা অন্য আলোচনা হতে পারে, কিন্তু সেটা রাজা অন্য প্রক্রিয়া, জ্ঞানেন্দ্র অন্য প্রক্রিয়ায় ফিরতে পারেন। ইভেন হতে পারে যে হচ্ছে নেক্সট আমরা যে নির্বাচনটা দেখবো, যেটা হওয়ার কথা, সেটা কিন্তু সেই নির্বাচনে হয়তো প্রেসিডেন্ট হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তাকেও আমরা দেখতে পারি। ফলে রাজতন্ত্রই ফিরতে হবে তা কিন্তু না। আমি বলছি জ্ঞানেন্দ্র কিন্তু রিটার্নের একটা পথ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা ব্যাপার আমি এইখানে যোগ করে শেষ করছি, সেটা হচ্ছে নেপালে যেটা ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা ঘটেনি, বা শ্রীলঙ্কার ক্ষেত্রেও ঘটেনি। সেটা হচ্ছে যে নেপালে কিন্তু এখনো মানে সরকার এক্সিস্ট করে। নেপালের সরকারকে কিন্তু আসলে মানে আমাদের এখানে যেটা হয়েছিল 5 থেকে 8 আগস্ট পর্যন্ত আসলে সরকার ছিল না, সেটা কিন্তু নেপালে এখন নেই। নেপালে একটা ওই যে গভর্নমেন্ট পদত্যাগ করেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু তার পদত্যাগ পরবর্তী সরকার গঠন হওয়া পর্যন্ত তাকে আসলে ক্ষমতা মানে তাকে দায়িত্ব পালনের বা তার মন্ত্রিসভাকে অ্যাক্টিভ রাখা হয়েছে। ফলে যেই সাংবিধানিক সংকটটা আমাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, এবং যেই ক্ষেত্রে এই সাংবিধানিক শূন্যতার সুযোগ নিয়ে অনেকের সমালোচনা আছে, যে সুযোগ নিয়ে হচ্ছে একটা শক্তি বা একটা অংশ হচ্ছে যে ক্ষমতাকে কুক্ষিগত করার মানে সুযোগ পেয়েছে, সেটা কিন্তু নেপালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা ব্যাপার হচ্ছে নেপালের আর্মির ভূমিকার বাংলাদেশের আর্মির ভূমিকার মধ্যে কিন্তু বড় ধরনের এক ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি।